হ্যালো বাচ্চারা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো আর খুবই ব্যস্ত আছো, তার সাথে সাথে টেনশনেও আছো। হ্যাঁ, তোমাদের যারা 2026-এ মাধ্যমিক দেবে তারা এখন টেস্ট পেপার সলিউশনে ব্যস্ত, আর তারই একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমাদের কাজ আরও সহজ করে দেওয়ার জন্য আমি চলে এসেছি। আজকে নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপার সলিউশনে আরও একটা নতুন ভিডিও। আজকে আমরা করব পেজ নাম্বার 457 জীবন বিজ্ঞান। হ্যাঁ, আমি তোমাদের হাত ছাড়বো না, তোমরাও আমাদের হাত ছাড়বে না। আমি বলে দিচ্ছি যে এখানে সমস্ত রকম টেস্ট পেপার সলিউশন করানো হবে। আমি যেমন করাচ্ছি প্রত্যেকটা পেজের, তোমাদের যদি কোনো পেজে অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। যদি বুঝতে অসুবিধা হয় তাও কমেন্ট বক্সে জানাবে। কিন্তু তোমরা কি করবে, ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অল নোটিফিকেশনে সেট করে নেবে। আর কি করবে, তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? বেশি বকবক না করে আমি এগিয়ে যাব, কিন্তু তোমরা কি করবে, মন দিয়ে সলিউশনটাকে দেখবে। আর যদি কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো আমরা এগিয়ে যাচ্ছি। আজকের আমাদের প্রথম যে সলিউশন আছে, প্রথম যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেবো সেগুলো আমি বলবো। আমরা করবো 457 পেজ নাম্বার। আজকে আমাদের 3 নাম্বার ভিডিও, আরও অনেক সিরিজ আসবে। চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন বলেছে, পড়ো কোয়েশ্চেনটাতে। তার আগে রং বেছে নিই, প্রত্যেকবারের মতনই তোমাদের জন্য একটা ভালো রং পেজ বেছে নিলাম রং। কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে সারা কারকে বা ইফেক্টরে পৌঁছায়? আচ্ছা, কারক কি? কারক হচ্ছে যেটার মাধ্যমে কোনো কার্য সম্পন্ন হচ্ছে, তাই না? আমাদের যদি মেন ব্যাপারটাকে আমরা দেখি, যে ধরো গ্রাহক আছে, এই গ্রাহকের পরে স্নায়ুকেন্দ্র, তারপরে কারক। এইবার তোমরা বলবে যে স্যার এইখানে কোনো একটা জিনিস মিসিং লাগছে, গ্রাহকের পরে স্নায়ুকেন্দ্র চলে যাবে, তাই কি আবার হয় কখনো? না, হয় না। কি, এই গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্রে যাবার জন্য এক ধরনের স্নায়ু আছে, সেই স্নায়ুগুলোর নাম হচ্ছে অন্তর্বাহী স্নায়ু। কি নাম? অন্তর্বাহী স্নায়ু। এবার এই স্নায়ুগুলোকে আরো একটা নাম দেওয়া হয়, যার নাম হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু। কি নাম? সংজ্ঞাবহ স্নায়ু। আচ্ছা, এইবার যে স্নায়ুগুলো স্নায়ুকেন্দ্র থেকে কারকে নিয়ে যায় সেইগুলি হচ্ছে বহির্বাহী স্নায়ু, বা আমরা বলতে পারি আজ্ঞাবহ স্নায়ু। বোঝাতে পারলাম? ধরে নাও এখানে একটা মোমবাতি জ্বলছে, ঠিক আছে? আমি এরকম ভাবে আগুন জ্বলছে, আমি এখানে আঙুল দিয়েছি, বা তোমার অজান্তেই একটা মোমবাতির মধ্যে হাত চলে গেছে, পাচ্ছে, তুমি কি বলবে? না, আর খানিকটু পুড়ে যা, তারপর আমি হাতটা সরাবো না, সঙ্গে সঙ্গে তুমি সরিয়ে নেবে। কি করবে? স্বাভাবিক ব্যাপার, সঙ্গে সঙ্গে তুমি সরিয়ে নেবে, তাই না? তাহলে কি হলো, ওইখানে ওই যে আমাদের এখানে তাপ গ্রাহক ছিল, ওই তাপ গ্রাহকটা আমাদের মাথাতে সিগন্যাল পাঠালো যে এই আঙুলটাতে তাপ পেয়েছে, তাড়াতাড়ি সরা আঙুলটাকে, তাই না? বোঝাতে পারলাম? তাহলে ওই যে সংজ্ঞাটা, যে তাপ পাচ্ছে, আমাদের আঙুলটাকে সরাতে হবে, ওই যে তাপ পাচ্ছে, ওই যে সংজ্ঞাটা আমাদের স্নায়ুকেন্দ্রে বহন কে করলো? সংজ্ঞাবহ স্নায়ু বহন করলো। এবং আমাদের আঙুলটা যে সরিয়ে নিতে হবে, সেই যে আজ্ঞাটা যে সরিয়ে নে, আজ্ঞাটা কে বহন করলো? আজ্ঞাবহ স্নায়ু। তাহলে কেন্দ্র থেকে কারকের দিকে কে বয়ে নিয়ে যায়? আজ্ঞাবহ স্নায়ু। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে দেখো আজ্ঞাবহ স্নায়ু এখানে অ্যান্সার। বাদ বাকি সংজ্ঞাবহ তো হলো না, সহযোগী নিউরন নয়, সংজ্ঞাবহ আজ্ঞাবহ দুটোই। তাহলে কি হয়ে যাবে এখানে? আজ্ঞাবহ স্নায়ু, যেটা কেন্দ্র থেকে একদম কারকের দিকে চলে যায়। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো নেক্সট, ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক সেটি চিহ্নিত করো। আচ্ছা, ট্রপিক চলন কি? ট্রপিক চলন হচ্ছে দিক নির্ণীত চলন। কি বললাম? ট্রপিক চলন হচ্ছে দিক নির্ণীত চলন। আচ্ছা, কি দিক নির্ণীত চলন? ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে, যে যে উদ্দীপকের দ্বারা এই বক্রচলনটা ঘটে সেই উদ্দীপকের গতিপথ অনুসরণ করে। কি বললাম? যে ধরে নাও এইখানে তোমাদের সূর্য মামা আছে, সূর্য মামা লাইট দিচ্ছে, এবং এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে। এবার এই গাছের কাণ্ডটা যদি সূর্যের দিকে ওঠে, সূর্যের দিকে লম্বা হয়, তাহলে কি করছে? সূর্যের আলোটার অভিমুখটাকে অনুসরণ করছে, সূর্যের দিকে বৃদ্ধি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে অনুকূল আলোকবর্তী চলন, ট্রপিক চলনের একটা ভাগ। তাহলে এখানে অপশনগুলোকে আমরা পড়ি। এখানে কি হচ্ছে, যে এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা, না, তীব্রতা দ্বারা কে হয় বলতো? তীব্রতা দ্বারা হয় ন্যাস্টিক চলন। তীব্রতা দ্বারা হয় ন্যাস্টিক চলন। তীব্রতা দ্বারা হয় ন্যাস্টিক চলন। তাহলে এটা হলো না আমাদের উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন? না, এই সামগ্রিক স্থান পরিবর্তন কোথায় হয় বলতো? ট্যাকটিক চলনে হয়। কোথায় হয়? ট্যাকটিক বা সামগ্রিক চলন বলে একটা চলন হয়, সেখানে হয়। তাহলে এইটা তো হবে না, এটা ট্যাকটিক চলনে ঘটে। আচ্ছা, ভলবক্স নামক শ্যাওলার এই চলন দেখা যায়? না, ভলবক্স নামক
শ্যাওলার কি দেখা যায়? পজিটিভ ট্যাকটিক চলন দেখা যায়। এই উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত, দেখো আমি একটু আগে বললাম না যে উদ্দীপকের গতিপথটাকে অনুসরণ করবে। উদ্দীপকের গতিপথ মানে দিক নির্ণীত চলন, কি বলছে? উদ্দীপকের গতিপথ ওইটাকে অনুসরণ করছে, তাহলে এইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা যদি ন্যাস্টিক চলন দিত তাহলে এটা হতো কারেক্ট অ্যান্সার, কিন্তু যেহেতু এটা টপিক চলন দিয়েছে তাহলে সেহেতু এটা অ্যান্সার হয়ে যাবে উদ্দীপকের গতিপথ দ্বারা আবিষ্ট বক্র চলন। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো বলছে মেনিনজেস কয়েকটি পর্দা দ্বারা গঠিত, সবচেয়ে বাইরের পর্দাটি হলো। মেনিনজেস কয়েকটি পর্দা দ্বারা গঠিত, কয়টা পর্দা দ্বারা গঠিত? 3টি পর্দা দ্বারা গঠিত। কয়েকটা? এই যে কয়েকটি বলেছে, কয়টা? 3টি পর্দা দ্বারা গঠিত। কি কি? দেখো ছবিটাতে ভালো করে বুঝো। এখানে বলেছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটার। আমরা যদি ছবিটাকে একটু ভালো করে দেখি, এখানে ছবিটাকে খুব একটু ভালো করে দেখবো। দেখো তোমাদের যদি এখানে একটা ভালো ছবি আঁকবো, দেখো যে ক্রেনিয়াল যে আমাদের যে ক্রেনিয়ামটা আছে, আমাদের মাথার যে খুলিটা আছে, 8টা ভাগে ভাগ আছে এখানে। তো মোটামুটি আমি একটা আঁকলাম 2 3 4 5 6 7 8, ঠিক আছে, মোটামুটি একটা আঁকলাম। এইবার এর বাইরে কি আছে? এর বাইরে আছে তোমাদের স্কালটা, মানে আমাদের মাথা যে চামড়াটা বলতে পারো, চামড়াটা আছে। আর এখানে দুটো চুল আছে মাইটি রাজুর, জটা ভীমে রাজু, দুটো চুল আছে। আচ্ছা অনেকগুলো চুল করে দিলাম, অনেক চুল আছে। এইবার এইখানে আমি কয়েকটা জিনিস আঁকবো। দেখো ধরে নাও এর নিচে ব্রেনটা আছে, আমি খুব বড় করে আঁকছি তো, নিচে আমাদের ব্রেনটা আছে। ঠিক এই ব্রেনের ওপরে এইখানে একটা লেয়ার পাবো, ঠিক আছে, একটা লেয়ার পেলাম, পর্দা পেলাম। দেন এর ওপরে আর একটা পর্দা পাবো এরকম, এটা অন্য কালারে আঁকি, ঠিক আছে। এখানে আরেকটা পর্দা পেলাম, আর এইখানে আর একটা পর্দা পাবো, ঠিক আছে। কোন কালার নেবো? হোয়াইট। এখানে আর একটা পর্দা নেবো, ঠিক আছে, বোঝাতে পারলো? এইবার এই যে এই মিডিল লেয়ারটা, এইটার নাম হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। কি নাম দিলাম? অ্যারাকনয়েড ম্যাটার। আচ্ছা এইটার কি নাম? একদম ওপরে লেয়ারটা পায়া ম্যাটার, আর এই লেয়ারটার কি নাম? ডুরা ম্যাটার। কি নাম? ডুরা ম্যাটার। তাহলে এইখানেও আরে ছবিটা ভালো করে দেখো, এইখানেও ছবিটা দেখো, পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর ডুরা ম্যাটার। এখানে বানানগুলো ভুল আছে, বাধ্য, আমি এখানে ঠিকঠাক করে দিচ্ছি। এই যে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, ঠিক। এইবার আচ্ছা ঠিক আছে, এইবার এই তিনটে লেয়ারকে একসাথে বলা হয় এখানে মেনিনজেস। আচ্ছা একসাথে কি বলা হচ্ছে এখানে? মেনিনজেস বলা হচ্ছে। কি কি লেয়ার পেলাম আমরা? পায়া ম্যাটার পেলাম, অ্যারাকনয়েড ম্যাটার পেলাম, ডুরা ম্যাটার পেলাম। তাহলে ওপর দিক থেকে লেয়ারটার নাম কি? পায়া ম্যাটার। ওপর দিক থেকে লেয়ারটার নাম পায়া ম্যাটার, এবং ব্রেনের দিক থেকে সব থেকে প্রথম লেয়ারটার নাম হচ্ছে ডুরা ম্যাটার। আচ্ছা এর কাজ কি? আমাদের ত্বকের কাজ কি? আমাদের ত্বকের কাজ হচ্ছে যে বাইরের কোনো জীবাণু যাতে আমাদের ভেতরে প্রবেশ করতে না পারে, আমাদের ভেতরের অর্গানগুলোকে যাতে ড্যামেজ করতে না পারে, প্রতিরক্ষা ব্যবস্থাটা গড়ে তুলছে আমাদের ত্বক। ঠিক ব্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাটা কে গড়ে তুলছে? আমাদের মেনিনজেস। কয়টা লেয়ারে বিভক্ত? 3টে লেয়ারে বিভক্ত। কি কি লেয়ার? পায়া ম্যাটার, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার। মিডিল লেয়ারটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। এবার এই যে মিডিল লেয়ারটা আছে না, এই মিডিল লেয়ারে তরল একটা থাকে, এই মিডিল লেয়ারটাতে একটা তরল থাকে, এই তরলটার নাম কি গো? এই তরলটার নাম হচ্ছে সিএসএফ। সিএসএফ এর ফুল ফর্ম কি? পরীক্ষাতে খুব বারবার আসে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এই সিএসএফ এর ফুল ফর্ম কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ঠিক আছে, বোঝাতে পেরেছি? এবার যদি তোমাদেরকে বলে সিএসএফ এর অবস্থান উল্লেখ করো, তখন তোমরা বলবে অ্যারাকনয়েড ম্যাটার বা সাব অ্যারাকনয়েড স্পেসে, বা বলতে পারো পায়া ম্যাটার, ডুরা ম্যাটারের মধ্যবর্তী অংশে। আচ্ছা এবার সিএসএফ এর কাজ কি?
সিএসএফ এর কাজ হচ্ছে তোমাদের, দেখো একটা ভালো করে জিনিস বোঝো, এই সিএসএফটা শুধু যে সাব অ্যারাকনয়েড স্পেসে থাকে তা নয়, আমাদের ওই যে মাথার মধ্যে নিলয়গুলো আছে তার মধ্যেও থাকে। তো এই সিএসএফ এর কাজটাকে ভালো করে বোঝো। যদি তোমরা কেউ গ্রামের ছেলে থেকে থাকো বা পুকুরে তোমরা যদি কেউ স্নান করে থাকো বা পুকুরে এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তাহলে তোমরা বুঝবে ভালো করে যে যদি এক বালতি জল তুমি যদি পুকুরের জলের নিচে নিচে নিয়ে আসো তাহলে কতটা ভারী লাগবে, বা যদি ওই এক বালতি জলটাকে পুকুর থেকে নিয়ে এরকমভাবে তুলে নিয়ে আসো তাহলে কতটা ভারী লাগবে। যদি তুমি জলের নিচে নিচে নিয়ে আসো তাহলে দেখবে তোমাকে কম ভারী লাগছে, আর যদি তুলে নিয়ে আসো জলের ওপরে তাহলে দেখবে বেশি ভারী লাগছে। তাহলে আমাদের এই যে ব্রেনটা রয়েছে, কত ওজন আমাদের ব্রেনের? নিয়ারলি অ্যাবাউট 1.4 কেজি, মেয়েদের একটু কম 1.3 কেজি, ছেলেদের 1.4 কেজি। তো বুদ্ধিমতী তো মেয়েরাই হয়। তো এইবার কি বললাম আমি, যে এই যে সিএসএফ, এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আমাদের ব্রেনটাকে এরকমভাবে সব জায়গা দিয়ে মুড়িয়ে রেখেছে, একটা ফ্লুইড দিয়ে মুড়িয়ে রেখেছে। এবার যদি ফ্লুইড দিয়ে মুড়িয়ে যদি রেখেছে, তাহলে ওই আমরা মাথাতে দেখো 1 কেজি 1.5 কেজি ওজন নিয়ে সবসময় হাঁটছি, তোমার মাথাতে যদি একটা ইঁট রেখে দেওয়া হয়, তুমি সবসময় হাঁটতে পারবে বা সবসময় বসে থাকতে পারবে বা সবসময় কিছু কাজ করতে পারবে? পারবে না তো। কিন্তু আমরা সত্যি 1.5 কেজি ওজন নিয়ে আমরা কাজ করছি মাথার মধ্যে, তাহলে আমরা সেটা বুঝতে পারছি না কেন? তার কারণ ওই ফ্লুইডের মধ্যে ভরা আছে। ওই অভিঘাত শোষকটা কে করে নিচ্ছে? আমাদের অভিঘাত শোষক রূপে কাজটা কে করছে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড করছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? চল, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে গেল? এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের ডুরা ম্যাটার। সাব অ্যারাকনয়েড হবে না, অ্যারাকনয়েড হবে না, পায়োম্যাটার হবে না, ডুরা ম্যাটার হয়ে যাবে তোমাদের অ্যান্সার। আচ্ছা, কোষ চক্রের নিয়ন্ত্রক প্রোটিনকে তোমরা মনে রাখবে সিডিকে প্লাস সাইক্লিন। ঠিক আছে, বাদ বাকি এগুলো একটাও নয়, এগুলো একটাও নয়, হয়ে যাবে সিডিকে ডিপেন্ডেন্ট বা সিডিকে প্লাস সাইক্লিন প্রোটিন। ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদের পছন্দ মাফিক ভ্যারাইটি দ্রুত সংখ্যা বৃদ্ধির আদর্শ পদ্ধতি হলো। আচ্ছা, উদ্ভিদের পছন্দ মাফিক, আমি যেটা পছন্দ সেইটাকে বলেছে। ভ্যারাইটি দ্রুত সংখ্যা বৃদ্ধি, সব থেকে দ্রুত কোনটাকে হয় বলতো? আমি লক্ষাধিক আমি চারা একসাথে তৈরি করে দিতে পারবো, সেটা একমাত্র কোথায় হবে? মাইক্রো প্রপাগেশন হবে, যেটা কিসের মাধ্যমে হয়? কলাকর্ষণ পদ্ধতিতে বা টিস্যু কালচার পদ্ধতিতে হয়। তোমার কাছে যদি কোনো একটা গাছের টিস্যু থাকে, কোনো একটা কোষ থাকে, সেখান থেকে আমি অসংখ্য চারা গাছ তৈরি করতে পারবো। তো সেটা মাত্র একটাই উপায় আছে, সেটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। তাহলে আমি এক সময়ে একই ভ্যারাইটির অনেক গাছ উৎপন্ন করতে পারবো, অনেক চারা উৎপন্ন করতে পারবো, অনেক উদ্ভিদ উৎপন্ন করতে পারবো। কিন্তু এর ড্রব্যাকও আছে, কি না এর মধ্যে কোনো প্রকরণ থাকে না। ঠিক আছে, এর মধ্যে কোনো প্রকরণ বা ভেদ থাকে না, সব কিন্তু একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত হয়। ঠিক আছে, তো কাটিং হবে না, অযৌনজনন হবে না, এখানে যৌনজনন তো হবেই না, তো এটাতে হবে মাইক্রো প্রপাগেশন। ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন। ফার্নের জনুক্রমে নিচের কোন দশাটি রেণুধরের অন্তর্গত নয়? রেণুধর মানে কি বলতো? এই রেণুধর মানে হচ্ছে 2n দশা, এই রেণুধর মানে হচ্ছে 2n দশা, আর লিঙ্গধর মানে হচ্ছে n দশা। যদি এখানে লিঙ্গধর বলতে তাহলে n দশা। মানে রেণুধরটা অলওয়েজ ডিপ্লয়েড হয়, রেণুধরটা অলওয়েজ কি হয়? ডিপ্লয়েড হয়, রেণুধরটা অলওয়েজ ডিপ্লয়েড হয়, তাই না? আচ্ছা, তাহলে দেখো, প্রোথ্যালাস, সোরাস, রেণুমাতৃকোষ, রেণুস্থলী, রেণুস্থলীয় 2n, সোরাসও 2n, আর রেণুমাতৃকোষও 2n। একমাত্র প্রোথ্যালাসটা আছে যে কিনা n প্রকৃতি, তো বাদ বাকিগুলো হবে না। একমাত্র একমাত্র প্রোথ্যালাসটা হচ্ছে লিঙ্গধর দশা। ঠিক আছে, এবার এইটা চেয়েছিল কি? কোনটা রেণুধর দশার অন্তর্গত নয়? বাদ বাকি সবগুলো রেণুধর, একমাত্র প্রোথ্যালাসটা হচ্ছে কি? প্রোথ্যালাসটা হচ্ছে লিঙ্গধর। তোমরা খুব ভালো করে মনে রাখতে পারবে, তার কারণ এই প্রোথ্যালাসটা কেমন হয়, স্ট্রাকচারটা কেমন দেখতে হয় গো? প্রোথ্যালাসটার স্ট্রাকচারটা কেমন দেখতে হয়? এরকম লাভ শেপ স্ট্রাকচার হয়, তাই না? তো মনে রাখবে প্রোথ্যালাস হচ্ছে লিঙ্গধর দশার অন্তর্গত। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, এই সোরাসটা কি? এই সোরাসটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের যে পাতাগুলো দেখো তো, এই যে ফার্নে যে পাতাগুলো থাকে তার নিচের দিকটাতে এরকম ভাবে ছোট ছোট সোরাস থাকে। ঠিক আছে, এরকম যেগুলোকে যার মধ্যে রেণু থাকে, ঠিক আছে, যার মধ্যে রেণুগুলো থাকে সেগুলোকে সোরাস বলছে। পাতার নিচের দিকে থাকে, ওপর দিকে না, নিচের দিকে থাকে। চলো, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছে কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। আচ্ছা, কি বলেছে? কুঞ্চিত। তাহলে আমরা জানি যে কুঞ্চিত বলতে কি বোঝায়? কুঞ্চিত বলতে বোঝায় আমাদের, দেখো একটা তো আছে আমাদের রাউন্ডেড, তাই না? রাউন্ডেড, আর এরই প্রচ্ছন্নটা হচ্ছে ছোট আর, তাই না? তাই যদি কুঞ্চিত বলছে তাহলে অবশ্যই এইটা হবে, তাই না? অবশ্যই এই যে স্মল আরটা হবে। দেখো স্মল আর কোথায় রয়েছে? কুঞ্চিত হলুদ। তাহলে হলুদের ব্যাপারটাও যদি আমরা দেখি তাহলে কি হবে? ক্যাপিটাল ওয়াই বা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাই না? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হবে, তাই না? যেহেতু হলুদটা হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য, তার মধ্যে একটা প্রচ্ছন্ন থাকতেই পারে। তো এইটা কি হবে বলতো? এইটা হবে গোলাকার হলুদ, তার মানে এইটা হলো না। এইটাও হবে গোলাকার হলুদ, তার মানে এটাও হলো না। আচ্ছা, এইটাও তো গোলাকার, তার মানে এটাও হলো না। আর
এইটা দেখো কুঞ্চিত, এটাও কুঞ্চিত, তাহলে এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো বোঝাতে পারলাম। ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই গোলাকার হলুদ জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। আচ্ছা, এই গ্যামেট উৎপাদন নিয়ে তোমরা একটা কোয়েশ্চেন পেতে পারো। এবার এইটার একটা সোজা সোজা ফর্মুলা আছে। কি ফর্মুলা দেখো ভালো করে। এই যে এইটা আছে, এইটাকে আমি এখানে লিখলাম, ঠিক। আচ্ছা, এইবার তোমরা জানো তো সমসংকর আর বিষমসংকর। সমসংকর মানে কি? যদি দেখো এই যে ক্যাপিটাল টি আছে, দুটোই একই আছে, দুটোই ক্যাপিটাল টি, তাহলে এইটা হয়ে গেল সমসংকর। যদি ক্যাপিটাল টি আর স্মল টি থাকে তখন সেটা হয়ে যাবে বিষমসংকর। বোঝাতে পারলাম? যদি তোমাদের থাকে ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি, তাহলে এটা হচ্ছে সমসংকর, মানে হচ্ছে হোমোজাইগাস। আর যদি তোমাদের থাকে ক্যাপিটাল টি স্মল টি, তখন সেটা হয়ে যাবে বিষমসংকর, মানে হচ্ছে হেটেরোজাইগাস। এইবার গ্যামিট বার করা ফর্মুলা হচ্ছে কি 2 টু দি পাওয়ার n। কি বললাম? 2 টু দি পাওয়ার n। কি বললাম? 2 টু দি পাওয়ার n। আর এখানে n সমান মানে কি? n সমান মানে হচ্ছে যে নাম্বার অফ বিষমসংকর, বা তোমরা বলতে পারো হেটেরোজাইগাস। ঠিক আছে, যে কতগুলো হেটেরোজাইগাস গ্যামিট এখানে রয়েছে বা কতগুলো হেটেরোজাইগাস রয়েছে। ভালো করে বোঝো, এটাও সমসংকর, এটাও সমসংকর, তার মানে নাম্বার অফ বিষমসংকর বা নাম্বার অফ হেটেরোজাইগাস একটাও নেই, 0। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 0 বসিয়ে দিলে কি হবে গো? 2 টু দি পাওয়ার 0 বসিয়ে দিলে 1 হবে, তাই না? হ্যাঁ কি না? আচ্ছা, ভালো করে বোঝো এই ব্যাপারটা। এখানে এইখানে 2 টু দি পাওয়ার দেখো একটাও বিষমসংকর কিছু নেই, এও হচ্ছে আমাদের সমসংকর, এও হচ্ছে সমসংকর। তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার n এর জায়গাতে আমরা 0, কারণ একটাও বিষমসংকর নেই, তার মানে এখানে 0 বসাবো, তাহলে কি হচ্ছে 1 হয়ে যাবে, তাই না? এইবার যদি আমরা বলি যে এরকম কোন একটা জিনোটাইপ আছে, এরকম কোন একটা জিনোটাইপ আছে, এরকম কোন একটা জিনোটাইপ আছে, তখন কি হবে? না, 2 টু দি পাওয়ার n, তো তা 2 টু দি পাওয়ার n এ আমরা কি বসাবো? দেখো এ হচ্ছে সমসংকর কিন্তু এ হচ্ছে বিষমসংকর, মানে একটা বিষমসংকর, তাহলে 2 টু দি পাওয়ার 1, তাহলে এখানে কত ধরনের গ্যামিট হবে? 2 ধরনের গ্যামিট হবে। আচ্ছা, ভেরিফাই করে নাও। ভেরিফাই কিভাবে করবে? এর সাথে একবার এর গুণ হবে। আচ্ছা, অন্য কালারে করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এর সাথে একবার এর গুণ হবে, তাহলে ওয়াই আর এক ধরনের গ্যামিট। এই ওয়াইটার সাথে একবার এইটার গুণ হবে, তাহলে ওয়াই স্মল আর। আবার এই ওয়াইটার সাথে একবার এর গুণ হবে, সেম ওয়াই আরটাই হচ্ছে। আবার এর সাথে এর গুণ হবে, সেম এইটাই হচ্ছে। তাহলে ক ধরনের গ্যামিট গো? 2 ধরনের গ্যামিট। ক ধরনের গ্যামিট হচ্ছে? 2 ধরনের গ্যামিট হচ্ছে, তাই না? যদি আমরা বলি এ কত ধরনের গ্যামিট উৎপন্ন করবে, তখন তোমরা কি বলবে? যে ফর্মুলা লাগাবে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, দেখো এও হচ্ছে হেটেরোজাইগাস, এটাও হচ্ছে হেটেরোজাইগাস মানে বিষমসংকর, আর এও হচ্ছে হেটেরোজাইগাস মানে 1 প্লাস 1 তার মানে 2, তার 2 টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে 4 ধরনের গ্যামিট পাওয়া যাবে এখান থেকে। ক ধরনের গ্যামিট পাওয়া যাবে? 4 ধরনের গ্যামিট পাওয়া যাবে। আচ্ছা, ভেরিফাই করতে চাও? ভেরিফাই করো, অবশ্যই ভেরিফাই করো। ওয়াই ওয়াই ভেরিফাই করো। কিভাবে ভেরিফাই করবে? কিভাবে ভেরিফাই করবে? এই ওয়াইটার সাথে একবার এর গুণ করো, কি হচ্ছে? এটা এলো। এই ওয়াইটার সাথে একবার এর গুণ করো, কি হচ্ছে? এরকম এলো, তাই না? আচ্ছা, এই স্মল ওয়াইটার সাথে ক্যাপিটাল আর গুণ করো, কি হচ্ছে? এরকম এলো। স্মল ওয়াই এর সাথে আবার স্মল আর গুণ করো, স্মল ওয়াই স্মল আর। দেখো 1টা 2টো 3টে 4টে গ্যামিট পেয়ে গেলে। কিন্তু তুমি কি পরীক্ষা হলে এরকম করে গুনতে বসবে, এরকম করে গুণ করতে বসবে না? তোমরা ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দেবে 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগাস। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো, এখানে হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে এক ধরনের, এটা হয়ে যাবে এক ধরনের। ঠিক আছে, চলো। পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক। ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এটা আগের টেস্ট পেপারও আশা করছি আমরা পেয়েছিলাম, মনে পড়ছে যতদূর আমার। তাহলে কি হচ্ছে? পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক, পিতাও বাহক আর মাতাও বাহক। তাহলে এটা পিতা, এটা মাতা, বা এটা মাতা, এটা পিতা। তাহলে দেখো একমাত্র এই স্মল আরটার সাথে এই স্মল আরটা মিলে গেলে এরা কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে। বাকিগুলোও করে দেখতে পারো, বাকিগুলোও কিন্তু তোমরা করে দেখতে পারো, বাকিগুলো করে দেখতে পারো। এর সাথে এর গুণ করো, এ দেখো আক্রান্ত হলো না। এর সাথে এর গুণ করো, দেখো আক্রান্ত হলো না। এর সাথে এর গুণ করো, দেখো এও আক্রান্ত
হলো না, একমাত্র আক্রান্ত হলো কে? এ। তাহলে চারটের মধ্যে একটা আক্রান্ত, দুটো প্রচ্ছন্ন একসাথে হয়ে গেলে আক্রান্ত হয়ে যাবে, একটা প্রকট একটা প্রচ্ছন্ন থাকলে বাহক হবে, আর দুটো প্রকট থাকলে স্বাভাবিক হবে, তাই না? তাহলে আক্রান্ত হচ্ছে একটা, চারটের মধ্যে একটা আক্রান্ত মানে হচ্ছে 25%, তাই না? এবার তোমরা বলো না 25% কেন করলাম, তার কারণ হচ্ছে চারটে নিয়ে হচ্ছে 100%, তাহলে এক একটা 25%, তাই না? আচ্ছা, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি মাত্র প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। আমি আশা করছি দুটো টেস্ট পেপারে এই ধরনের কোয়েশ্চেনটা পেয়েছিলাম, তাই না? তাহলে কি হবে এখানে? দেখো, পার্থেনিয়ামের সাথে আমাদের দেশীয় প্রজাতি সংগ্রাম। পার্থেনিয়াম একটা আলাদা প্রজাতি, আমাদের দেশীয় হচ্ছে আলাদা আর একটা প্রজাতি। দুটো আলাদা প্রজাতির মধ্যে লড়াই হলে সেটাকে আমরা কি বলবো? আন্তঃপ্রজাতি সংগ্রাম। সেটাকে আমরা বলবো আন্তঃপ্রজাতি সংগ্রাম। দুটো আলাদা প্রজাতির মধ্যে লড়াই হলে আন্তঃপ্রজাতি, দুটো একই প্রজাতির মধ্যে লড়াই হলে অন্তঃপ্রজাতি। ঠিক আছে, চলো। অপর নাম সকলে জানো প্রোটোসেল। ঠিক আছে, আদিকোষের অপর নাম হচ্ছে প্রোটোসেল। প্রোটোসেলকে আদিকোষ বলা হয়। ঠিক আছে, চলো। যে কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? আচ্ছা, এই ক্লোরিনযুক্ত যে কীটনাশকটা আছে সেটা এক ধরনের হচ্ছে, আচ্ছা নিচের দিকে করছি আমি, এটা হচ্ছে এক ধরনের অভঙ্গুর, এটা হচ্ছে এক ধরনের অভঙ্গুর দূষক। এটা হচ্ছে এক ধরনের অভঙ্গুর দূষক। আচ্ছা, এবার অভঙ্গুর দূষকটা যদি আমাদের এই যে কীটনাশকের মধ্যে নিচে আচ্ছা, কীটনাশকের মধ্যে আমরা দিচ্ছি জমিতে, তারপর কোথায় মিশছে? সেটা জলাশয় মিশছে। তার ফলে কি ঘটছে? এই ছবিটাকে ভালো করে দেখো। এখানে দেখো, এই ছোট ছোট মাছগুলো আছে, এখানে ছোট ছোট মাছগুলো আছে। তো এই ছোট ছোট মাছগুলো কোথায় এসেছে? এই লেখাগুলোকে বাদ দাও, আমি লেখাগুলো পরে বোঝাচ্ছি। এই যে মাছগুলোকে রয়েছে, এই মাছগুলোকে কে খাচ্ছে? এই একটা বড় মাছ খাচ্ছে। ভালো করে বোঝা, একটা বড় মাছ কতগুলো ছোট মাছকে খাচ্ছে। এবার এই ছোট মাছগুলো খেয়েছে কি? ওই যে ক্লোরিনযুক্ত জলটাকে খেয়েছে, বা ক্লোরিনযুক্ত কি খেয়েছে, যাই হোক ওই ক্লোরিনটাকে খেয়েছে, বা বলতে পারো ছোট ছোট যে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে সেইগুলোকে খেয়েছে, তার মধ্যে ক্লোরিন আছে বা সেই দূষকটা আছে, যে কোনো অভঙ্গুর দূষকটা আছে। তাহলে এই ছোট ছোট মাছগুলোকে খাচ্ছে কে? একটা বড় মাছ খাচ্ছে। ঠিক আছে, বড় মাছ যেহেতু খাচ্ছে, তাহলে এই বড় মাছ কি একটা ছোট মাছকে খাচ্ছে না অনেকগুলো ছোট মাছকে খাচ্ছে? অনেকগুলো ছোট মাছকে খাচ্ছে। কে খাচ্ছে? ওই বড় মাছটা খাচ্ছে। তাহলে যদি অনেকগুলো ছোট মাছকে একটা বড় মাছ খায়, তাহলে সেই বড় মাছের মধ্যে ক্লোরিনের সংখ্যা বা সেই অভঙ্গুর দূষকের সংখ্যা আরো বেশি, মাত্রা আরো বেশি বাড়বে। এর মধ্যে ধরো 1 মিলিগ্রাম আছে, এর মধ্যে 1 মিলিগ্রাম আছে, এর মধ্যে 1 মিলিগ্রাম আছে, এ 10টা খেয়েছে, তাহলে এর মধ্যে 10 মিলিগ্রাম চলে আসবে, তাই না? আমি কথার কথা বললাম, ঠিক আছে? এরকম তো হয় না, কথার কথা বললাম, তাহলে বোঝাতে পারলাম। তাহলে এই যে একটা মিডিয়াম সাইজের মাছ অনেকগুলো ছোট মাছকে খেয়েছে এবং সে অনেকগুলো খেয়েছে, তার মানে এর মধ্যে সেই অভঙ্গুর দূষকের মাত্রাটা অনেকটা বেড়ে গেছে। এবার এই মাছটাকে কে খাচ্ছে? একটা আরো বড় মাছ খাচ্ছে। এবার এই যে বড় মাছটা, এই বড় মাছটা কি একটা এরকম মিডিল সাইজের মাছ খাবে? না, অনেকগুলো মিডিল সাইজের মাছগুলোকে খাবে, মিডিয়াম সাইজের মাছগুলোকে খাবে। এবার এই মাছকে কে খাবে? এই যে আমরা মানুষ। এই বড় মাছটাকে কে খায়? বাজার থেকে গেলাম, আজকে ইলিশ নিয়ে এলাম, আজকে মিরিক নিয়ে এলাম, আজকে কাতলার এই বড় মাথা নিয়ে এলাম, কিন্তু বুঝতে না যে কি হচ্ছে, তাই না? তাহলে এই বড় মাছটা কি একটা মিডিয়াম সাইজের মাছ খাবে? না, অনেকগুলো খাবে। এবং আমরা কি একটা বড় মাছ খাই? না, আমরা অনেক বড় মাছ খাই। ঠিক আছে, ভোজ বাড়িতে তো পাবদার সাথে আর কি পমফ্রেট, তার সাথে দই কাতলা, তার সাথে দই ইলিশ, অনেক কিছু তৈরি হয় না? 4 ধরনের মাছের আইটেম, 5 ধরনের মাছের আইটেম। তাহলে আমরা অনেক ধরনের মাছ খাই। এবং দেখো, এর মধ্যে যা পরিমাণের অভঙ্গুর দূষক থাকবে, এর থেকে আরো এর কাছে আরো বেশি থাকবে। এবার এর কাছে যত থাকবে আমাদের কাছে আরো বেশি হয়ে যাবে। দেখো, এর কাছে অল্প ছিল, একে যে খেয়েছে আরো বেশি হয়েছে, একে যে খেয়েছে আরো বেশি হয়েছে, এবার একে যে খাবে মানুষ আরো 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 বেশি হবে, তাই না? বোঝাতে পারলাম ব্যাপারটাকে আমি? তাহলে এই ব্যাপারটাকে কি বলা হয়? বায়োম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? জীব বিবর্ধন। ঠিক আছে, এই বানানটা একটু ঠিক করে নিও, জীব বিবর্ধন। ঠিক আছে, টাইপিং মিস্টেক। ইউট্রোফিকেশন হবে না, ইউট্রোফিকেশনের ফলে কি হয়? অ্যালগাল ব্লুম হয়। এটা বিশ্ব উষ্ণায়ন তো হবেই না, বধিরত্বতা আরো হবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো এই যে
এই যেটা বিড়ালের মতো দেখতে, এর নাম হচ্ছে রেড পান্ডা, যে বাঁশ খায়। ঠিক আছে, দার্জিলিং এর হিমালয়ান ন্যাশনাল পার্কে যদি যাও তোমরা, তাহলে এই রেড পান্ডাগুলোকে দেখতে পারবে। আমরা যখন গেছিলাম তখন এই রেড পান্ডাগুলো বাঁশ তো খাচ্ছিল না, বাট খুবই বদমাশি করে এরা এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছিল। তাহলে এর নাম হচ্ছে রেড পান্ডা। তো পূর্ব হিমালয়ে কি পাওয়া যায়? এই যে রেড পান্ডা, অপশন নাম্বার সি। তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, অপশন নাম্বার সি, এটা হচ্ছে রেড পান্ডা। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা হচ্ছে রেড পান্ডা। তো এই যে রেড পান্ডা। চলো, এটা বোঝালাম, জীব বিবর্ধন বুঝতে পেরে গেছে আশা করছি। চলো, মিথজীবী ব্যাকটেরিয়া ক্ষেত্রে N2 সংবন্ধন ঘটে, কিন্তু তার জন্য প্রয়োজন, দেখো তার জন্য প্রয়োজন লেগ হিমোগ্লোবিন। ঠিক আছে, কি প্রয়োজন? লেগ হিমোগ্লোবিন প্রয়োজন, তাই না? তাহলে ওই যে রাইজোবিয়াম গুলো কোথায় থাকছিল? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অবরোধে বসবাস করছিল, এবং বসবাস করে কি করছিল? বাতাসে নাইট্রোজেনটাকে মাটির মধ্যে স্থানান্তরিত করছিল, এবং কি করছিল? এবং সেই বাতাসের নাইট্রোজেনটাকে মাটির মধ্যে আনার জন্য ওদের এক ধরনের হিমোগ্লোবিনের দরকার পড়ছিল, বা এক ধরনের উৎসেচকের দরকার হচ্ছিল, যার নাম হচ্ছে নাইট্রোজিনেজ। এবং এই নাইট্রোজিনেজ তোমাদের সিলেবাসে নাইট্রোজিনেজ ব্যাপারটা আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। কিন্তু এই নাইট্রোজিনেজ নিয়ে কোয়েশ্চেন আসবে না, তোমাদের দিয়ে দেবে এই লেগ হিমোগ্লোবিন। এই লেগ হিমোগ্লোবিনটা কি রঙের হয়? এটা পিঙ্ক রঙের হয়। কি রঙের হয়? পিঙ্ক বা গোলাপি। বুঝতে পারলাম? ঠিক। তাহলে এটা কিসের জন্য দরকার? আচ্ছা, এটা N2 সংবন্ধনের জন্য কি দরকার? লেগ হিমোগ্লোবিন দরকার। ঠিক আছে, বোঝাতে পারলাম? চল, কি বলেছে? নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। ড্যাশ হরমোন লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে। আমি প্রথমেই বলে রাখি, এটা তোমাদের সিলেবাসে নেই যে লোহিত রক্তকণিকা ক্রম পরিণতিতে কে সাহায্য করে। অ্যাকচুয়ালি করে হচ্ছে এরিথ্রোপোয়েটিন। কে করে? কি করে? এরিথ্রোপোয়েটিন করে। অ্যাকচুয়ালি তোমাদের এটা সিলেবাসে নেই, তো চিন্তা করো না, তোমাদের মাধ্যমিকেও কোয়েশ্চেন আসবে না। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকায় গাঢ় বর্ণে রঞ্জিত হয়। ঠিক আছে, এটা কিছু নয়, এটাকে ইগনোর করে, এটা কিছু নয়। থাকায় গাঢ় বর্ণে রঞ্জিত হয়। আচ্ছা, ভালো করে মনে রাখবে যে গাঢ় বর্ণে রঞ্জিত হয়টা কে? গাঢ় বর্ণে রঞ্জিত হয় হেট্রোক্রোমাটিন। কে হয়? হেটারোক্রোমাটিন। ঠিক আছে, কি হয় গো? হেট্রোক্রোমাটিন হয়। আচ্ছা, যদি বলে যে সক্রিয় জিন কোন ক্রোমাটিনে থাকে, তোমরা বলবে ইউক্রোমাটিনে থাকে। ঠিক আছে, সক্রিয় জিনগুলো থাকে ইউক্রোমাটিনে, আর হেট্রোক্রোমাটিন গাঢ় অবস্থায় থাকে। ঠিক আছে, ঠিক। মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন বাহিত রোগ, এক্স লিঙ্ক যে কোনো একটা রোগ লিখে দেবে। এখানে হিমোফিলিয়াও লিখতে পারো, আর কি লিখতে পারো? হিমোফিলিয়াও লিখতে পারো, তার সাথে সাথে তোমরা লিখতে পারো এখানে বর্ণান্ধতা। ঠিক আছে, চলো। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। আমি ইংলিশে 3 লিখে দিলাম, তোমরা এখানে কি লিখবে? এরকম ভাবে লিখবে। ঠিক আছে, 3 নাম্বার। আচ্ছা, আমার বাংলা লেখা দিকে ধ্যান দিও না, আমার বাংলা লেখা কিন্তু খুবই খারাপ। আমি প্রথমে বলে রেখেছি যে আমি বাংলা পারি না, তোমরা আমাকে বাংলা শেখাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে আধুনিক ঘোড়ার খুরগুলি হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। ঠিক। আচ্ছা, বলে যে সিওডি মাপার একক হলো। দেখো, এই ধরনের কোয়েশ্চেন আমি বুক ঠুকে বলে দিচ্ছি। হ্যাঁ, বুক ঠুকেই বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে যে এই ধরনের কোয়েশ্চেন, যেমন এই একটা কোয়েশ্চেন ছিল, আগে একটা এরিথ্রোপয়েটিন নিয়ে কোয়েশ্চেন ছিল, এই ধরনের কোয়েশ্চেনগুলো আসার চান্সেস একটু কম। ঠিক আছে, একটু কম মানে না আসার চান্সেসই বেশি। তোমাদের কোয়েশ্চেনগুলো দেখবে খুবই কমন টপিক থেকে কোয়েশ্চেন আসবে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, সিওডির ফুল ফর্ম হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর একটা হচ্ছে বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে এই সিওডি মাপার একক হলো এমজি পার লিটার। কি হলো? এমজি পার লিটার, যে 1 লিটার জলে কত মিলিগ্রাম সিওডি। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, কোনোই একটি ড্যাশ সন্ধির উদাহরণ। আচ্ছা, কুনুই কি গো? কুনুই হচ্ছে কবজা। এই দরজার কবজাগুলো দেখেছো তো? এই দরজার কবজাগুলো, গ্রিলগুলো বলছি না, দরজাগুলো বা জানলাগুলো দেখবে একই দিকে খোলে, হয় বাইরের দিকে নয় ভেতর দিকে। আমাদের এই যে হাতটা রয়েছে, এই দিকে বিকবে, এই দিকে থই না বিকবে, এরকম ভাবে বিকে যাবে কি, তাহলে ভেঙে যাবে, তাই না? তাহলে এগুলোকে বলা হচ্ছে কবজা সন্ধি। কোথায় পাওয়া যায়? কুনুয়ে পাওয়া যায়, আমাদের হাঁটুতে পাওয়া যায়। আচ্ছা, যদি বলি যে এই ওপরে হাড়টার নাম কি,
তাহলে বলবে হিউমেরাস। আর এইখানে দুটো হাড়ের নাম কি, রেডিয়াস ও আলনা। যদি বলে আমাদের যে উরুর হাড় সেটার নাম কি, ফিমার, সব থেকে বড় হাড়। আর নিচের পায়ের যে হাড় সেটা হচ্ছে টিবিয়া ফিবুলা। এতে দুজনের মধ্যে কি পাওয়া যায়, আমাদের কবজা সন্ধি পাওয়া যায়, ঠিক আছে, কুনুয়ে এবং হাঁটুতে। আচ্ছা যদি বলি যে, আচ্ছা এখানে দেখো এই যে বল ও সকেট দুটোই দেওয়া আছে, বল ও সকেট সন্ধি কোথায় পাওয়া যায়, তোমরা বলবে এই যে এখানে পাওয়া যায়, ঠিক আছে, এই যে এই জায়গাটাতে পাওয়া যায়, আমাদের কাঁধে পাওয়া যায়, ঠিক আছে। দেখো এটা হিঞ্জ, হিঞ্জ মানে হচ্ছে আমাদের কবজা সন্ধি। আর আমাদের এখানে বল আর সকেট সন্ধি কোথায় পাওয়া যাচ্ছে, আমাদের দেখো এখানে হিউমেরাসের সাথে যে স্ক্যাপুলা আছে এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তা দু ধরনের জয়েন্ট পাওয়া যাচ্ছে, আমাদের কবজা সন্ধি পাওয়া যাচ্ছে, আর এটা হচ্ছে বল আর সকেট সন্ধি বা বল ও সকেট জয়েন্ট বলা হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন চলো। সত্য মিথ্যা নিরূপণ করতে হবে আমাদের। অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। আচ্ছা কি করছে, অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করছে, কে বললো, কেউ। অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধিটাকে বাড়ায়, ত্বরান্বিত করে, ওটাকেই তো আমরা বলি অগ্রস্থ প্রকটতা। ও অগ্রমুকুলের বৃদ্ধি করছে, কাক্ষিক মুকুলের বৃদ্ধিটাকে ব্যাহত করে দিচ্ছে। আর সেখানে সাইটোকাইনিন কি করছে, কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করছে আর অগ্রমুকুলের বৃদ্ধিটাকে ব্যাহত করছে। গাঁদা ফুলের চারা বাড়িতে তোমরা লাগাও, যদি ডগাটার যে প্রথম কুড়িটা আছে সেটাকে দেখবে কেটে দেয়, যাতে সাইডে সাইডে আরো নতুন করে ডালপালাগুলো করে, তাই না, আরো জন্মায়। কেন, কারণ অক্সিনটাকেই তো কেটে দিল। ওই যে এর মধ্যে ছিল, যে কুড়িটার মধ্যে ছিল বা ওই যে ডগার মধ্যে ছিল সেটাকে তো কেটে দিল। তাহলে এবার সাইড দিকে ডালপালাগুলো ছড়াবে, আরো নতুন নতুন ফুল আসবে, তাই না, পিঞ্চিং করে যেটাকে বলা হয়। তাহলে এইখানে কি করছে, যে অক্সিন হরমোনে অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে না, ত্বরান্বিত করে। তাহলে এটা হয়ে গেল আমাদের ভুল, এটা হয়ে গেল আমাদের ভুল, ঠিক আছে, বোঝাতে পারলাম। আচ্ছা, অ্যানাস্ট্রাল মাইটোসিস প্রাণী কোষে দেখা যায়। দেখো আমি প্রত্যেকটার মধ্যে একটা করে হোমওয়ার্ক দিই তোমাদের, তাই না। তাহলে এইটাও হয়ে গেল তোমাদের হোমওয়ার্ক। আগের দিনে হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে আছে তোমাদের? দু ধরনের বেমতন্তু পাওয়া যায়, অ্যানাস্ট্রাল একটা অ্যাস্ট্রাল বেমতন্তু, তাই না। প্রাণী কোষের বেমতন্তু কে তৈরি করে, সেন্ট্রোজোম তৈরি করে, সেন্ট্রিওল তৈরি করে। আর আমাদের উদ্ভিদ কোষের বেমতন্তু কে তৈরি করে, অনুনালিকা তৈরি করে। দেখো তোমাদের হিন্ট দিয়ে দিলাম, একটা অ্যাস্ট্রাল রশ্মি আর একটা অ্যানাস্ট্রাল রশ্মি, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে অ্যানাস্ট্রাল মাইটোসিস প্রাণী কোষে দেখা যায়, প্রাণী কোষে না উদ্ভিদ কোষে, এটা তোমাদের ঠিক করতে হবে এবং তোমাকে কমেন্টে জানাতে হবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত সমান হয়। আচ্ছা যদি আমরা অসম্পূর্ণ প্রকটতাতে ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা পাবো দুটো রেশিও পাবো, একটা 1:2:1 আর একটাও 1:2:1। দেখে কি মনে হচ্ছে, দুটো রেশিও সমান? হ্যাঁ সমান। জবা ফুলে দেখা যায়, স্ন্যাপড্রাগন ফুলে দেখা যায়, তার সাথে সাথে সন্ধ্যা মালতী ফুলেও দেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে এটা হয়ে যাবে একদম সত্য, যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপের রেশিও কিন্তু সমান হয়। আচ্ছা, নারকেল গাছের বন্ধা গর্ভকেশর লুপ্তপ্রায় অঙ্গ। আচ্ছা এখানে ভালো করে বলছো, এখানে লুপ্তপ্রায় বলেছে, তাই না। লুপ্তপ্রায় ব্যাপারটা ঠিক ব্যবহার করার দরকার নেই, এখানে বোঝাতে হতো ওদের নিষ্ক্রিয় অঙ্গ। নারকেলের বন্ধা গর্ভকেশরকে বলা হয় পিস্টিলোড, তাই না। কালকাসন্ধ্যার স্ট্যামিনোড আর নারকেলের পিস্টিলোড, তাহলে এই দুটোই হচ্ছে কিন্তু আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। কিন্তু এখানে লুপ্তপ্রায় বলেছে, লুপ্তপ্রায় বলতে আর দেখা যায় না, কিন্তু নিষ্ক্রিয় মানে হচ্ছে আছে কিন্তু কাজ করে না, তাই না। তাহলে এইটা হয়ে যাবে একদমই ভুল। আচ্ছা, অঙ্কোজিন প্রোটো অঙ্কোজিনে পরিবর্তিত হলে ক্যান্সার রোগ হয়। আচ্ছা ভালো করে বোঝো, অঙ্কোজিন প্রোটো অঙ্কোজিনে, অঙ্কোজিন কারা, যারা যে জিনগুলো ক্যান্সার সৃষ্টি করছে। এবার ভালো করে বোঝো, অঙ্কোজিন প্রোটো অঙ্কোজিনে হয় না, প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিনে হয়, তবেই কিন্তু ক্যান্সার রোগ হয়, তাই না। তাহলে এইখানে এটা হয়ে যাবে ভুল, বুঝাতে পারলাম, যে প্রোটো অঙ্কোজিন যখন অঙ্কোজিনে কনভার্ট হয়ে যায় তখন ক্যান্সার হয়, নাকি অঙ্কোজিন প্রোটো অঙ্কোজিনে, ঠিক। আচ্ছা, আরএনএতে G+C বন্ধনী দেখা যায় না। আচ্ছা ভালো করে বোঝো, এখানে আমাদের যে বন্ডগুলো হয় A+T আর G+C, তাই না। এবার আরএনএতে এই টি এর বদলে কি থাকে, ইউ থাকে, মানে থাইমিনের বদলে ইউরাসিল থাকে। তাহলে এখানে G+C তো থাকবে না, G+C থাকবে, তার মানে এটা হচ্ছে ভুল। আচ্ছা এইবারে আমি তোমাদের যেটা কথাটা বলছিলাম, যে দেখো তোমাদের রেলিভেন্ট পড়তে হবে। এবার রেলিভেন্ট ব্যাপারটা কি, মানে তোমরা কোনগুলোকে পড়বে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। এইখানে যে এতগুলো কোয়েশ্চেন করালাম না, তার মধ্যে আমি যদি বলি দেখো এইটা পরীক্ষাতে আসার খুবই চান্সেস আছে, হাইলি চান্সেস আছে, এইটা পরীক্ষাতে আসার আরো চান্সেস আছে, ঠিক, এইটাও পরীক্ষাতে আসার চান্সেস আছে, কিন্তু এই যে এই দুটো কিন্তু পরীক্ষাতে আসার চান্সেস -1%। আমি বলে দিচ্ছি, তার কারণ দেখবে তোমরা যত বছরের বিগত 10 বছরের কোয়েশ্চেন তোমরা দেখে নাও মাধ্যমিকের, সব কোয়েশ্চেনগুলোতে দেখবে যে কমন একটা জিনিস পাচ্ছ, যেটা মেন টপিক, সেইখান থেকে তোমাদের কি দিচ্ছে, মাল্টিপল চয়েস গুলো দিচ্ছে। এই ব্যাপারগুলো তোমাদেরকে কেউ বলবে না, একদম লাগাতার হার্ড কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করে নিয়ে যাবে এবং পরীক্ষাতে গিয়ে দেখবে যে সহজগুলোই তোমরা প্র্যাকটিস করতে ভুলে গেছো।
তো এই ব্যাপারটাকে নিজের মনের মধ্যে লক্ষ্য করতে হবে যে তুমি কোন কোয়েশ্চেনগুলোকে প্রায়োরিটি দেবে, কোন কোয়েশ্চেনগুলোকে প্রায়োরিটি দেবে না, তাই না? এই আমি বলে দিলাম যে এই কোয়েশ্চেনগুলো দেখো অতটা পরীক্ষাতে আসে না। আমি কি করে বললাম? তার কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসবে না। তোমাদেরকে বিভ্রান্ত করে আমার কোনো লাভ নেই, তোমাদেরকে যেটুকু একদম সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আমি, তাই না? বোঝাতে পারলাম? চলো, স্তম্ভ মেলাম আমাদের। আচ্ছা, সিএসএফ একটু আগে বোঝালাম, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। কি বললাম? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আচ্ছা, এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় পাওয়া যাবে? দেখো কোথায় পাওয়া যাবে, এই যে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করছে, তাই না? তার মানে এটা হয়ে যাবে 2.13, ঠিক আছে? আচ্ছা, প্রেস বায়োপিয়া কি হবে? নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ হবে, তাহলে 2.14 হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি হলো? হিমোফিলিয়া কি? মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ, একটু আগে আমরা করলাম। তাহলে কি হচ্ছে? হিমোফিলিয়া হয়ে যাবে এখানে 2.15। গুড। হট ডাইলুট স্যুপ কে বলেছিল আমাদের বিজ্ঞানী বিখ্যাত? হ্যালডেন। গরম তরল স্যুপ কে বলেছিল? হ্যালডেন বলেছিল। আচ্ছা, জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা কি হবে? জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ, 2.17। যদি আমি বলি যে এই জেএফএম কোথায় প্রথম শুরু হয়েছিল, তোমরা বলবে যে আড়াবাড়ি জঙ্গলে, ঠিক আছে? কোথায় বলবে? আড়াবাড়ি জঙ্গলে। কুঞ্চিত ও হলদে বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, তাহলে কি বলছে? কুঞ্চিত ও হলদে। আচ্ছা, কুঞ্চিত মানে কি? এই যে এইটা, আর হলদে মানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই, তাই না? তাহলে কোথায় আছে? এই তো এখানে আছে। তার মানে এটা হয়ে গেল 2.18, ঠিক আছে? চলো দেখো, সবগুলো আমাদের কমপ্লিটেড হয়ে গেল। আচ্ছা, এইটা কেন হলো না বলো তো? এটা হলো না তার কারণ এইটা হয়ে গেল, এইটা কিন্তু আর কুঞ্চিত নয়, এটা হচ্ছে গোলাকার, ঠিক আছে? গোলাকারটা হচ্ছে প্রকট, ঠিক? তাহলে এটা হবে না কখনো, এইটা হবে। আচ্ছা, চলো, এখানে কি করতে হবে? একটি বাক্যে উত্তর দিতে হবে, বিসদৃশ শব্দটি বেছে লিখতে হবে। আচ্ছা, গ্লসোফ্যারেঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল আর অক্সিটোসিন। আচ্ছা, এখানে কোনটা আলাদা হবে? অক্সিটোসিন হয়ে যাবে আলাদা, অক্সিটোসিন হয়ে যাবে আলাদা। কেন আলাদা হয়ে যাবে? এটা একটা হরমোন, বাকিগুলো হচ্ছে স্নায়ু। এটা একটা হরমোন, বাকিগুলো হচ্ছে স্নায়ু। আচ্ছা, যদি বলি গ্লসোফ্যারেঞ্জিয়াল কি ধরনের স্নায়ু, তোমরা বলবে যে স্যার এটা হচ্ছে একটা মিশ্র স্নায়ু, ঠিক আছে? যদি বলি অকিউলোমোটর কি ধরনের স্নায়ু, তাহলে তোমরা বলবে যে স্যার এটাও একটা বহির্বাহী স্নায়ু। যদি বলি ট্রাইজেমিনাল হচ্ছে মিশ্র স্নায়ু, ঠিক আছে? বুঝতে পারলাম? একটি নাইট্রোজেনবিহীন হরমোন হচ্ছে জিএ বা জিব্রেলিক অ্যাসিড, ঠিক আছে? বা জিব্রেলিন হরমোন, নাইট্রোজেনবিহীন হরমোন। আচ্ছা, মাইটোসিস ভ্রূণমূল। মিওসিস কি হবে? মিওসিস হবে এখানে গ্যামিট বা শুক্রাণু ডিম্বাণু, বা তোমরা বলতে পারো যে গ্যামেট লিখলেই হবে, ঠিক আছে? এখানে গ্যামেট, ঠিক আছে? বা তোমরা এখানে বলতে পারো যে শুক্রাণু ডিম্বাণু লিখলেও হবে। এখানে অ্যাকচুয়ালি এই ভ্রূণমূলটা দিয়ে একটু গন্ডগোল করে দিয়েছে, এখানে যে ভ্রূণমূলের জায়গাতে অন্য কিছু দিত তাহলে আরো একটু ভালো হতো। অ্যাকচুয়ালি ওরা গ্যামেট উৎপাদনই করে, বা হ্যাঁ ঠিক আছে, গ্যামেটও লিখতে পারো তোমরা, ঠিক আছে? চলো, মেন্ডেলের সূত্রে প্রথম একটি ব্যতিক্রম লেখো। আচ্ছা, মেন্ডেলের সূত্রের প্রথম ব্যতিক্রম কোনটা? অসম্পূর্ণ প্রকটতা। কি হবে? অসম্পূর্ণ প্রকটতা। কি হবে? অসম্পূর্ণ প্রকটতা হবে, যেখানে কি হবে? না প্রকটটা প্রকাশ পাবে, না প্রচ্ছন্ন প্রকাশ পাবে, দুজনের মিডিলের একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, ঠিক আছে? আচ্ছা, পায়রার কয়টি যুগ্ম ও কয়টি একক বায়ুথলি আছে? পায়রার 9টি বায়ুথলি আছে, তার মধ্যে 4টি যুগ্ম, একটি আলাদা। তার মানে কটা যুগ্ম আছে? 4টি, ঠিক আছে? কটা যুগ্ম আছে? 4টে, ঠিক আছে? এটা 8টা ভেবে নিও না, আমি ইংলিশে লিখে দিচ্ছি, ঠিক আছে? 4টি, 8টা ভেবে নিও না কেউ। আচ্ছা, প্যানের পুরো নাম কি? প্যান হচ্ছে এক ধরনের গৌণ দূষক, এটা হচ্ছে এক ধরনের গৌণ দূষক। আচ্ছা, এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। কি বললাম? পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। জীববৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এই বৈশিষ্ট্যটা কি লিখবে? তোমরা লিখে নেবে, আমি বলে দিচ্ছি। এর বৈশিষ্ট্য লিখবে সেখানে প্রচুর পরিমাণে বিপন্ন প্রজাতিগুলো পাওয়া যায়, সেখানে অনেক ধরনের উদ্ভিদের ভ্যারাইটিস পাওয়া যায়, প্রাণী ভ্যারাইটিস পাওয়া যায়, এবং কোনো না কোনো কারণে সেই অঞ্চলগুলো বিলুপ্তর কাগারে আছে, ঠিক আছে? বা বিপন্ন প্রজাতির সংখ্যা অনেক বেশি। আচ্ছা, রিচমন্ড ল্যাং কি? বা এখানে বলতো যে রিচমন্ড ল্যাং প্রভাব কি? বুঝতে পারলাম? রিচমন্ড ল্যাং প্রভাব মানে হচ্ছে এই যে কোনো একটা পাতা আছে, এই পাতার মধ্যে যদি তুমি সাইটোকাইনিন প্রয়োগ করো, তাহলে এই পাতাটা আরো কিছুদিন সবুজ হয়ে থাকবে, ফ্যাকাশে হলদে হয়ে যাবে না। মানে এর বার্ধক্য আরো অনেক দেরিতে আসবে, বার্ধক্য বিলম্বিত হবে। তো বার্ধক্য বিলম্বিত করতে গেলে কি করতে হবে?
আমাদের সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করতে হবে। এটা বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং প্রথম গবেষণা করে বলেছিল, বলে এটাকে বলা হয় রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব। ঠিক আছে, আশা করছি আর কোয়েশ্চেন নেই। ঠিক আছে, হ্যাঁ আর কোয়েশ্চেন নেই। ঠিক আছে, বোঝাতে পেরেছি। আপাতত এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে নেবে, রিভিশন করে নেবে। কোথাও অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে। আর আজকে টেস্ট পেপার সলিউশন এইটুকুই ছিল। যদি তোমাদের আরও অনেক কিছু দরকার হয় বা কোনো পেজ যে স্যার এই পেজটা করিয়ে দিন, তাহলেও তোমরা কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট বক্স কোনোদিন খালি থাকতে দেবে না, যাবতীয় যা কিছু জিনিস তোমরা সেই কমেন্ট বক্সে লিখে দেবে, আমি আছি তোমাদের সেইগুলো সলিউশন করার জন্য। আর কি করবে তোমরা, ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অল নোটিফিকেশনে সেট করে নেবে। রিভিশন করো, পড়ো, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।